আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আর মাত্র 12 দিন পরে ঢাবি ভর্তি পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা রিটার্ন প্রস্তুতি নিবা সেটা নিয়ে আজকের ভিডিও। সর্বপ্রথম আলোচনা করব ফিজিক্স নিয়ে। তো ফিজিক্স কিন্তু আসলে অনেক একটা ভয়ের একটা জায়গা না, যদিও তোমার মেডিকেল অনেক প্রিপারেশন নিয়ে আসছো, কিন্তু অবজেক্টিভ কিছুটা পারলেও রিটার্ন কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন করে ঢাবিতে। তো আমরা আগে চলো দেখে আসি বিগত বছর কেমন প্রশ্ন করছে। বিগত বছর প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভেক্টরের উপর একটা প্রশ্ন ছিল, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দিছে, হ্যাঁ, একটা অ্যাঙ্গেল হচ্ছে তৈরি করছে, তো বলে দিয়েছিল সমতল হলে আলফা এবং বিটার মান নির্ণয় করো, যা একটা ম্যাথ। 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে একটা প্রমাণ, হ্যাঁ, যে একটি সরল দোল গতিসম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লিখো। তো শুধুমাত্র 2022 সালের প্রশ্ন না, 2021 সালের প্রশ্ন দেখলেও তোমরা দেখবা যে এরকম একটা প্রমাণ আসছে। তার মানে কি, ঢাবি রিটেন প্রতি বছর কিন্তু প্রমাণ আসার একটা প্রবণতা দেখা দিচ্ছে, যা 2023 সালেও অব্যাহত থাকতে পারে। সো তোমাদের জন্য আমরা একটা স্পেশাল একটা কাজ করতেছি, তা হলো ঢাবিতে যত ধরনের প্রমাণ আসতে পারে সেটার উপর আলাদা একটা পিডিএফ আকারে কিন্তু আমরা বানিয়ে অলরেডি কিন্তু আমরা গ্রুপে সেটা পোস্ট দিয়ে দিছি, হ্যাঁ, তারপর আমাদের পেজ থেকেও পোস্ট দিয়ে দিছি। তো যারা এই পিডিএফটা হচ্ছে এখনো দেখো নাই, তোমরা হচ্ছে প্রথম কমেন্ট সেকশনে চেক করলে পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? ওই পোস্টের লিঙ্কটা তোমরা পুরোপুরি পেয়ে যাবা। তার মানে কি, এই যে 4টার বা 3টার মতো যে প্রশ্নগুলো যে থাকবে, হ্যাঁ, তো এগুলোর মধ্যে একটা যদি তোমার প্রমাণ হয়ে যায় 10 মার্কের মধ্যে, দেখো এখানে টোটাল 4টা প্রশ্ন ছিল বিগত বছর, আরেকটা হচ্ছে সার্কিট, এটা তোমার ম্যাথ, অবশ্যই তোমরা এগুলোতে প্রিপারেশন নিচ্ছো। তারপর এখানে আরেকটা ছিল, এটাও একটা ম্যাথ, ঠিক আছে? সো 4টার মধ্যে 3টা ম্যাথ আসবে এবং একটা প্রমাণ আসবে, যদিও এটা কিন্তু কোনো অফিসিয়াল রুলস না, এটা আনঅফিসিয়াল একটা রুল যে হ্যাঁ একটা প্রমাণ আসবে, বাকি 3টা ম্যাথ আসবে। তো 4টা মিলে হচ্ছে গিয়ে তোমার টোটাল কত, 10 মার্কে। দেখো প্রত্যেকটা হচ্ছে 2.5 মার্ক করে। এখন তুমি বলো ভাই আমি কি জাস্ট 2.5 মার্কের জন্য কি আমি আপনার এতগুলো প্রমাণ পড়বো? উত্তর হচ্ছে যারা যারা মোটামুটিভাবে ফিজিক্স প্রিপারেশন নিয়ে নিছো, হ্যাঁ, তো তারা অবশ্যই পড়বা। আর যাদের একবার নতুন প্রিপারেশন শুরু করছো, যে তুমি ফিজিক্স কিছুই পারো না, তোমার অবস্থা বহুত খারাপ, তাহলে আমি বলবো তোমার প্রমাণ দেখার কোনো প্রয়োজন নাই। তুমি আসলে এত অল্প সময়ের মধ্যে এত কিছু পারবা না। আবার এখানে কথা আছে, এই যে এগুলো থেকে যে তোমার কমন পড়বে বা তুমি যা পারবা সেটাও কোনো গ্যারান্টি নাই। সো ইউটিলাইজ ইউর ব্রেইন। তুমি নিজের দিকে কোয়েশ্চেন করো যে তুমি আসলে প্রমাণটা পড়লে তোমার কুলাবে নাকি কুলাবে না, সেই অনুযায়ী তুমি আগাও। বাট আমি আই উইল সাজেস্ট যে পিডিএফটা যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ ওইখান থেকে পুরো একটা 2.5 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবা। এবার আসি প্রিপারেশনটা নিবা কিভাবে। ফিজিক্সের শেষ সময় প্রিপারেশনটা তো এমন না যে তুমি মানে এখন নতুন পড়া শুরু করতেছো, মানে তুমি ফিজিক্স আগে কোনো ম্যাথ করো নাই, হ্যাঁ, সেরকম না। সেরকম হলে ভাই তোমার ঢাবিতে চান্স হবেই না, হ্যাঁ। মানে তুমি জাস্ট হচ্ছে কিচ্ছু পড়ো নাই, জাস্ট তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলে, একবার শুধু শুধু বাংলা লাইন পড়ে আসছো, তুমি কোনো ধরনের বড় বড় ম্যাথ করো বা মিডিয়াম লেভেলও ম্যাথ করো নাই, আসলে এইরকম টাইপের জন্য আসলে চান্স পাওয়াটা খুবই টাফ, হ্যাঁ। এবার আসি, যারা কিছুটা হলেও পড়ছো, এই 1 সপ্তাহ অন্তত পড়ছো, তাদের জন্য হলো সম্ভব। 1 সপ্তাহ হলেও পড়ছো তাদের জন্য বলি, ঠিক আছে? অথবা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলা, একটু মোটামুটি ভাবে ম্যাথ পড়ছো, হ্যাঁ। তোমরা যে কাজটা করবা, তোমরা কিছু স্টেপ ফলো করবা। তো কি কি স্টেপ চলো তোমাদেরকে দেখাই দিই। নাম্বার ওয়ান হচ্ছে আমি যে পিডিএফটা দিব, হ্যাঁ, সেই পিডিএফটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? সো সূত্রের প্রমাণ নাম্বার 1 হচ্ছে কি, সূত্রের প্রমাণ। 2 নম্বরে আমরা পড়বো হলো যে বইয়ে যে উদাহরণগুলো আছে সেই বইয়ের উদাহরণ। তো কোন বইয়ের উদাহরণ পড়বো ভাই? আমরা তপন স্যারের উদাহরণ পড়বো, তপন স্যারের উদাহরণ। অনুশীলনীর কোনো ম্যাথ করার দরকার নাই, ওকে? তো এই যে উদাহরণ কি সব করবো না, উদাহরণ হচ্ছে যেগুলো বড়, খুব বড়, সেগুলো স্কিপ করবো। তার মানে মিডিয়াম সাইজের যেগুলো হচ্ছে মিডিয়াম সাইজ, ওকে, মিডিয়াম সাইজের গুলা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এরপরে আরো করা উচিত সেটা কি, অবশ্যই হচ্ছে তোমাকে আগে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। তুমি দেখবা আসলে রিটার্ন হয়েছে মাত্র 3 বছর, 3 বছরেরটাই আগে দেখো, তার একটু আইডিয়া হবে। 3 বছরেরটাই আগে দেখো, ঠিক আছে? তাহলে আইডিয়া হবে। তো প্রশ্ন ব্যাংকটা তোমাকে অবশ্যই দেখতে হবে। এগুলো খুব ছোট ছোট কাজ, এগুলো আহামরি কিন্তু বড় বড় কাজ না যে তুমি পুরো 12 দিন লাগায় পড়বা, এরকম না। মেইন হচ্ছে গিয়ে তোমার যে 4 নাম্বার সব লাস্টে রাখছি, কারণ এগুলো তোমার ওয়ান কাইন্ড অফ ফরস টাইপের, যে তোমাকে করতেই হবে। এখান থেকে হয়তো তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। এখন যে কাজটা করা লাগবে, খুব অল্প সময়, তোমাদেরকে আমি অনেক আগে থেকে কিন্তু অ্যাসপেক্ট এবং জয়কলির কথা বলছি। সো অ্যাসপেক্ট এবং জয়কলি দুইটা খুব ভালো বই, দুইটা খুবই ভালো বই। অ্যাসপেক্ট অথবা কি পদার্থ বিচিত্রা, তো পদার্থ বিচিত্রা খুবই ভালো বই। এখন এই দুইটা বইয়ের তুমি যদি অবজেক্টিভগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তোমার কিন্তু রিটেনের জন্য মোটামুটিভাবে হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি এমন টাইপের হয়, এটা কারা পড়বা? যারা যারা হচ্ছে নতুন ফিজিক্স প্রিপারেশন নিচ্ছ, একবারে নতুন ফিজিক্স যারা প্রিপারেশন নিচ্ছ, কিন্তু যারা মোটামুটিভাবে পড়ে ফেলছো, তাদের উদ্দেশ্যে একটা বইয়ের কথা বলতে পারি। তোমরা কিউএনএ পাবলিকেশনের একটা বই আছে, কিউএনএ মেগাবুক বলে আর কি, কিউএনএ মেগাবুক, হ্যাঁ, কিউএনএ মেগাবুক হালকেনস্টাইনের হচ্ছে পাবলিকেশনের
কিউএনএ মেগাবুক, এই বইটা তোমরা দেখতে পারো, বইটা হচ্ছে ভালো আছে, তোমরা এটা ফলো করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্টেপ, কিউএনএ মেগাবুক বইটা তোমরা ফলো করতে পারো। এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমরা ফিজিক্স প্রিপারেশন হয়ে যাবে। এখন আসি, এটা কি তুমি পড়ার সময় পাবা? না, তুমি ওরকম পড়ার সময় পাবা না। তুমি পড়বা শুধুমাত্র যে সকল চ্যাপ্টারে তোমার উইকনেস আছে, যেমন ধরো তুমি মেডিকেলে খুব কোপায় পড়ছিলা, ধরো যাক তাপগতিবিদ্যা, তোমার এখানে পড়ার সময় পাবা না। তাহলে যে কাজটা করবা, যে সকল চ্যাপ্টারে তোমার উইকনেস আছে, ঠিক আছে, হ্যাঁ, মেডির জন্য তোমার ম্যাক্সিমামরা হচ্ছে মেডি প্রিপারেশন নেওয়া, আমি বলবো উইকনেস আছে শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো পড়বা। আর যে কাজটা করবা, আর হচ্ছে অন্যান্যগুলা চেষ্টা করবা হচ্ছে একবার জাস্ট প্রশ্নগুলো দেখে যাওয়ার জন্য, প্রশ্নগুলো একবার চোখ বুলাবা, প্রশ্ন আনসারগুলো দেখো বা না দেখো, প্রশ্ন চোখ বুলাবা। এতে তোমার লাভ কি হবে, তুমি যে আগের এগুলো যে করে আসছো, এখান থেকে হয়তো তুমি কিছু আনসার পেয়ে যাবা, যে তুমি এখান থেকে পড়ে আসছো, এখানে জাস্ট তুমি চোখ বুলালে তুমি বুঝবা যে না, এটা আমি পারি, ঠিক আছে। মানে সহজ বাংলা ভাষায় তোমাকে এখানে বেশি সময় দেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব অতটুকু নিতে হবে। এখন তোমাদের সারা দিনটাকে কিছু ভাগে ভাগ করে নিবা, ওটার মধ্যে ফিজিক্সটাকে অবশ্যই নিয়মিত রাখার চেষ্টা করবা, ফিজিক্স এবং যারা ম্যাথ দেখাবা তারা ম্যাথ রাখার চেষ্টা করবা, মানে ফিজিক্সটা কয় ঘন্টা রাখবা আমি সবার লাস্টে বলে দিব। নেক্সট হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট তোমরা বলো ভাইয়া ফিজিক্স এত কিছু দিয়েছেন, আল্লাহ 5টা জিনিস দিয়েছেন, আসলে এগুলো খুবই কম সময় লাগবে, লাস্টের টাইমে তো তোমরা একটু টানের উপর রকেটের বেগে আগাও, হ্যাঁ, একটু রকেটের বেগে আগাইতে হবে। এবার আসি কেমিস্ট্রি। ভাই কেমিস্ট্রি কি বলবো, নাম্বার ওয়ান অ্যান্ড অনলি যদি আমি বলি, শুধু নাম্বার ওয়ান না, ওয়ান অ্যান্ড অনলি যদি বলি, সেটা হচ্ছে যে তোমাদের বোর্ড যে টেস্ট পেপারটা ছিল, বোর্ড টেস্ট পেপারের ক খ সব করে ফেলবা, বোর্ড টেস্ট পেপারের যে ক খ আছে, হ্যাঁ, অথবা সাপ্লিমেন্ট, অথবা তোমরা একটা কাজ করতে পারো, এইচএসসি 24 দিয়ে যে সাপ্লিমেন্টটা বের হয়েছে, এইচএসসি 24 দিয়ে যে সাপ্লিমেন্টটা অলরেডি একটা বের হয়েছে, অথবা তোমাদের সময় যে সাপ্লিমেন্টটা ছিল, একটা সাপ্লিমেন্ট লেকচারের একটা সাপ্লিমেন্ট, অথবা হচ্ছে তোমার পাঞ্জির একটা সাপ্লিমেন্ট বের হয়, সেই সাপ্লিমেন্ট যে বইটা থাকবে, সেই সাপ্লিমেন্ট বইটার কি পড়বা, ক খ সব পড়ে ফেলবা, সব ক খ, কোনো বোর্ড না, শুধু বোর্ড না, বোর্ড প্লাস কি, বোর্ড প্লাস কলেজ, সব কিছু ক খ পড়বা, আর কিচ্ছু বেরো না রিটেনের জন্য, আর কিচ্ছু বেরো না, কোনো মেন বুকেরও আর তেমন কিছু পড়া প্রয়োজন নাই, তুমি মেন বুক অবশ্যই পড়তেছো অথবা পড়ছো মেডিকেলের জন্য এবং অবজেক্টিভের জন্য। তো এটাই ছিল, আমি ফিজিক্সে তোমাদের একটু জোরটা বাড়াই দিতে বসি, কেমিস্ট্রিটা কি করবা, শুধুমাত্র একটা বইয়ের উপর ডিপেন্ড করো, ইনশাল্লাহ কমন পাবা। বিগত প্রত্যেকটা বছর কখ কিন্তু থেকেই প্রশ্ন আসছে, আসলে ভাই টেস্ট পেপারে দুনিয়া সব কখ দিয়ে দিছে, এর বাইরে কোনো প্রশ্নই নাই, তাইলে তার মানে কি আলটিমেটলি তোমার কমন পড়বেই, ওইখানে তো আর ম্যাথ নাই। বা কেমিস্ট্রির একটা ব্যাপার হচ্ছে কি, আসলেই ম্যাথ নাই, কোনো ম্যাথ আসবে না কেমিস্ট্রির ক্ষেত্রে, নো ম্যাথ, হ্যাঁ, এটা আসলে কোনো রুলস না, এটা বিগত বছরগুলোর আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখছি, কোনো ধরনের ম্যাথ কিন্তু কেমিস্ট্রিতে আসে না। তো আসে কি, জৈব যৌগ থেকে প্রচুর প্রশ্ন আসে, সো জৈব যৌগটা সব ম্যাক্সিমাম গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে, জৈব যৌগকে ম্যাক্সিমাম গুরুত্ব দিয়ে পড়বা। এছাড়াও জৈব যৌগের পাশাপাশি তোমরা যে কাজটা করতে পারো, সেটা হলো পরিবেশ রসায়নের কিছু থিওরি আছে, ঠিক আছে, তোমরা থিওরিগুলো ভালো মতো দেখবা, পরিবেশ রসায়নের থিওরিগুলো, তারপর হচ্ছে ফার্স্ট পার্ট থেকে হচ্ছে গুণগত রসায়নের, হ্যাঁ, তারপর পর্যাবৃত্ত গতির পর্যাবৃত্ত ধর্ম থেকে তোমাদের কি আয়নীকরণ শক্তি, হ্যাঁ, তারপর হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, যে 3টা টোটাল পয়েন্ট আছে সেগুলো ভালো মতো দেখবা, ওকে। আর ম্যাথগুলো দেখার কোনো প্রয়োজন নাই, ইভেন সূত্র দেখারও কোনো প্রয়োজন নাই, সূত্র ছোট ছোট দেখতে পারো হচ্ছে শুধুমাত্র অবজেক্টিভের জন্য, বাট রিটেনের জন্য কোনো প্রয়োজন নাই। তো এই ছিল আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন। বায়োলজি সম্পর্কে যদি তোমাদের বলি, বায়োলজিটাও সেম পুরো কেমিস্ট্রির মতো, সেটা হচ্ছে কি, তোমরা প্রথমত যে কাজটা করবা, এই আগের মতো ক খ পড়বা, ক প্লাস খ পড়বা, ঠিক আছে। তো এটা পাশাপাশি আর কিছু পড়বা না, এটা পাশাপাশি চাইলে মূল বইয়ের তোমরা তো এমনি তো অবজেক্টিভের জন্য কি করো, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়ো, রিটেনের জন্য ভাই সেম, তোমরা শনাক্তকারী বৈশিষ্ট্য সবগুলো ভালো মতো পড়ে নিবা। বইয়ে যত ধরনের ছক আকারে পার্থক্য আছে সবকটা ভালো মতো দেখবা, ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য পার্থক্যগুলো ভালো মতো দেখবা। চিত্র কখনো আসে না, হ্যাঁ, কিন্তু চিত্রের ধরো বিভিন্ন এলিমেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সো এখানে আমি বলবো জাস্ট এই দুইটা জিনিস ফলো করো, হ্যাঁ, শনাক্তকারী বৈশিষ্ট্য, যত ধরনের পার্থক্য আছে, যত ধরনের সংজ্ঞা আছে, হ্যাঁ, সংজ্ঞা মানে কি জাস্ট ওই এক লাইনের সংজ্ঞাগুলো হচ্ছে সেগুলো তো পড়বাই, এটা পাশাপাশি যেগুলো ধরো 2 লাইনে লেখা যায় সেগুলো একটু ভালো মতো দেখবা। আহামরি আর কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নাই, তোমার অবজেক্টিভ প্রিপারেশন দিয়েই বায়োলজি হয়ে যাবে, তোমার অবজেক্টিভ প্রিপারেশন দিয়েই কেমিস্ট্রি হয়ে যাবে, সত্য কথা। তুমি যদি ভালো মতো প্রিপারেশন নাও, কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই তোমার অবজেক্টিভ প্রিপারেশন দিয়ে কিন্তু হয়ে যাবে, পাশাপাশি এগুলো একটু বেশি ফোকাস রাখবা। এবার আসি ম্যাথের ব্যাপার, বা ম্যাথ নিয়ে যদি আমি একটা ভিডিও বানাইতে যাই অনেক বড় হয়ে যাবে, এটার জন্য তোমাদের তারেক ভাই কি করবে, একটা ভিডিও দিবে, অলরেডি হচ্ছে দিয়ে দিছে, তো সেটার লিঙ্কটাও তোমরা এই কমেন্টের
তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এই হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বলো অথবা হচ্ছে কমেন্টের তোমরা লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে। সেটা টোটালি তারেক ভাইয়া হচ্ছে গাইডলাইনটা দেখে নিবা। তো তারেক ভাই এখানে কি কাজ করছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে সাজেশন দিয়ে দিছে। তো যারা ম্যাথ দাগাবা তারা অবশ্যই তারেক ভাইয়ের ভিডিওটা ফলো করবা, একটা পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফটা কিন্তু তোমরা সাজেশন আকারে ফলো করবে, এটা ফুল সাজেশন দেওয়া হয়েছে। এইবার আসি ভাইয়া আমাদের বার্নিং পয়েন্ট, যারা ম্যাথ দাগাবে না তারা কি বাংলা দাগাবে অথবা ইংরেজি দাগাবে। বাংলার ক্ষেত্রে চলো আগে বিগত বছর প্রশ্ন দেখি। বিগত বছর প্রশ্ন দেখলে তোমার মনে হবে আরে কি সোজা, আবার কারো কাছে মনে হবে আরে কি কঠিন। প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের শব্দগুলির মাধ্যমে বাক্য রচনা করো। খেয়াল করো, বাক্য রচনা করতে বলছি যেগুলো আমরা ক্লাস 4-5 পড়ে আসছি। এখানে কি আসছে, পাণ্ডুর, হ্যাঁ, অপবন, মহাকাল, সাম্যবাদ, কিংবদন্তি। তার মানে তোমাকে প্রত্যেকটা শব্দের অর্থ জানা লাগবে, শব্দের অর্থ জানা লাগবে। হ্যাঁ, অনেক ধরনের শব্দ থাকে, সেগুলো হচ্ছে তোমার আমরা অর্থ জানি না, কারণ সেগুলো সমার্থক শব্দ। তো তোমার প্রথম কাজ কি থাকবে, সমার্থক শব্দগুলো ভালো মতো পড়া। যেমন হচ্ছে আমি যদি বলি মার্তণ্ড দিয়ে একটা বাক্য বানাও, তুমি যদি সমার্থক এটা নাই জানো তুমি কিভাবে বাক্য বানাবা। তো সমার্থক শব্দ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে অবশ্যই সমার্থক শব্দ পড়তে হবে। 2 নম্বরে হচ্ছে গিয়ে তোমার দেখো প্লাস্টিক দূষণ বিষয়ে 5টি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো। আমারে বলো এগুলো কি প্রিপারেশন নিবা, হ্যাঁ এগুলো প্রিপারেশনের কিছু আছে এখানে, ইনস্ট্যান্টলি স্যারে কিছু একটা বানাই দিবে। তুমি যদি বাসা থেকে পুরা হায়াত মাহমুদ স্যারের বইটা পড়ে যাও, পুরোটাই পড়ে যাও, কিছুই কমন পড়বে না, এগুলো সব ইনস্ট্যান্ট। তো তার মানে অনুচ্ছেদ রচনা যেগুলো আছে, যেগুলো পড়ার কিছু নাই, এগুলো পরীক্ষার হলে গিয়ে বানায় টানায় লিখবা, পুরোপুরি বানায় লিখবে, এগুলো জীবনে আড়াই পাবা না। এগুলো হচ্ছে তারপরও চেষ্টা করবো এমনভাবে লিখতে যাতে অন্তত 1.5 বা 2 পাওয়া যায়। হ্যাঁ 1.5 2 পাওয়া, এগুলো তো পুরো আড়াই পাওয়া যাবে, তাহলে 2.5 এবং 1.5, হ্যাঁ মিনিমাম তোমার 4 মার্ক এখানে হয়ে গেছে। এবার আসলে ভাব সম্প্রসারণ কি লিখছে, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ। তো এরকম টাইপের ভাব সম্প্রসারণ যতগুলো আছে, আমি শুধুমাত্র ভাব সম্প্রসারণ না, তোমরা সারমর্ম, ভাব সম্প্রসারণ পড়বা, তারপরে হচ্ছে সারমর্ম পড়বা এবং সারাংশ পড়বা, ঠিক আছে। এটা মাস্ট, এখান থেকে আসবে। এখন প্রশ্ন, ভাইয়া কোন বই থেকে পড়বো? উত্তর হচ্ছে ক্লাস 9-10 এর বই অথবা হায়াত মাহমুদ স্যারের বইটা পড়লে ভালো হবে, হায়াত মাহমুদ স্যারের বইটা, ঠিক আছে। যেহেতু আমি স্পেসিফিক করে দিছি, সো বেশি একটা সময় লাগবে না। ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ আমি স্পেসিফিক করে দিছি। যত ভাব সম্প্রসারণ আছে হায়াত মাহমুদ স্যারের বই অথবা ক্লাস 9-10 এর বই অথবা যে কোনো বই, তোমার কাছে যদি অন্য কোনো স্যারের বই থাকে যে কোনো বই থেকে পড়ো, মোটামুটি ভাই কন্টেন্ট সবগুলাতেই সেম, যে কোনো বই, ঠিক আছে, যে কোনো বই তোমরা ফলো করতে পারো। এবার আসি ইংরেজি ব্যাপারে, দ্য লাস্ট সাবজেক্ট। দেখো ইংলিশ রিটেন পার্ট কিন্তু আসলে বিগত বছর দেখলে একটু মনে হবে হ্যাঁ এগুলো কি প্রশ্ন আসছে। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো বাংলার মতো অবস্থা, তোমাকে বিভিন্ন শব্দ দিয়ে বলবে সেন্টেন্স বানাও। তো চলো শব্দগুলো পড়ি। ডিজলভ, হ্যাঁ প্রোয়েক্টিভ, হ্যাঁ বিব্লিওফাইল, তারপরে কি তারপর হচ্ছে র্যাটলিং। তো এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, যদি এগুলো অর্থ না জানো তাহলে তুমি কিভাবে বাক্য সাজাবা। সো তার মানে এখানে ভোকাবুলারির উপর তোমাকে ম্যাক্সিমাম গুরুত্ব দিতে হবে। সো যে কাজটা করবা, এইটা কিন্তু তোমাদের অলরেডি প্রিপারেশন নেওয়া আছে। ভোকাবুলারি সম্পর্কে আমার খুব বেশি বলার প্রয়োজন নেই, কারণ তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো। আমি বলবো আরেকটু জোর দাও, মেডি প্রিপারেশন, জাস্ট মেডি প্রিপারেশন, হ্যাঁ জাস্ট মেডি প্রিপারেশন, তবে একটু বেশি জোর দাও, একটু বেশি জোর দিয়ে করবে, একটু বেশি করে মুখস্থ করার চেষ্টা করবা। তার জন্য তোমরা অ্যাডভান্স লার্নার যে বইটা আছে চৌধুরী হোসাইন স্যারের, হ্যাঁ এইটা তোমরা ফলো করতে পারো। অথবা এটা ছাড়াও মেডিকেলের জন্য যা বই পড়ছো, মেডির জন্য যা বই পড়ছো, ঠিক আছে, যা বই পড়ছো, তো সেইটাও তোমরা ফলো করবা, তাহলে ইনশাল্লাহ 2.5 মার্ক একটা কমন পেয়ে যাবা। এরপরে কি করবা, এরপরে হচ্ছে গিয়ে দেখো রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা কবিতা দেওয়া হয়েছে, এটা তোমাদের ফার্স্ট পার্ট বই থেকে দেওয়া হয়েছে। তো কবিতা আসলে ফার্স্ট পার্ট বইতে আগে পড়বা না, এখন পড়তে হবে। তো কই থেকে পড়বা, এখন কি এত সময় আছে ধরে পড়ার? না। তো যে কাজটা করবা, তোমরা হচ্ছে শর্ট সিলেবাস, তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসটা ছিল, শর্ট সিলেবাসে যত ধরনের পোয়েম আছে, যত ধরনের তোমাদের পোয়েম আছে, সেগুলোর নাম লিখে ইউটিউবে সার্চ দিবা, ঠিক আছে। সো এটা টোটালি ইউটিউবের উপর ছেড়ে দাও। তো আমি তোমাদেরকে আসলে কোনো একটা স্পেসিফিক চ্যানেল ফলো করতে বলতেছি না, কারণ একটা চ্যানেলে দেখা যাচ্ছে সবকটা পোয়েম নাই। যে কাজটা করবা, যে কোনো একটা পোয়েম যেটা ধরো তোমার শর্ট সিলেবাসে আছে, ওটার নামটা লিখে ইউটিউবে সার্চ দিবা। তো কিভাবে সার্চ দিবা, ধরো যে পোয়েম, হ্যাঁ তারপর লিখবা হচ্ছে যে জাস্ট ক্লাস লিখে সার্চ দিলেও তোমাদের হয়ে যাবে, অথবা এক্সপ্লেনেশন পোয়েম, অমুক পোয়েম এক্সপ্লেনেশন, এটা লিখে সার্চ দিবা। তো এটার জন্য তো তোমার ঢাবি স্ট্যান্ডার্ড ক্লাস হয়ে দেবে এমন কোনো কথা নাই। তুমি পোয়েম সম্পর্কে একটা আইডিয়া পাইলেই হইলো, তুমি পোয়েমটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পাইলেই পরীক্ষায় কিছু লিখে আসতে পারবা। এগুলো কিন্তু বানায় লেখা, ঠিক আছে। সো ওভারঅল তাহলে তোমার কি দাঁড়াচ্ছে যে এখানেও কিন্তু 2.5 মার্ক তোমার আছে।
এই যে দুইটা প্রশ্ন দিছে, হ্যাঁ, তুমি যদি পয়েন্টটা পরীক্ষা হলে ইনস্ট্যান্ট পড়ো, তুমি হুটহাট হয়তো বুঝতে পারবা না, কিন্তু যদি আগে থেকে তোমার আইডিয়া থাকে, কোনো একটা ক্লাস যদি তুমি দেখে নাও, হ্যাঁ, তোমার এই লাইনটার মিনিং কি, তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো মতো আনসার করতে পারবা। এবং সর্বশেষ যে 3 নম্বর প্রশ্নটা 5 মার্ক এসছে, সেটা কি, যে রাইট এ ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ অ্যাডভার্টাইজমেন্টস। ভাই, এটা বানায় লেখার জিনিস, এইটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কত মার্ক পাবা, এটা টোটালি ডিপেন্ড করতেছে তোমার ইংরেজি দক্ষতার উপর। তুমি যদি বাসা থেকে ঠাড়ে মুখস্থ করে যাও, যত প্যারাগ্রাফ আছে পড়ে যাও, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সেগুলো আলাদাভাবে কোনো প্রিপারেশন কিছু নাই। সো এটা বাদ, মানে আলাদা প্রিপারেশনের কিছু নাই। তুমি অবশ্যই এখানে 5 পাবা না, কারণ তোমরা জানো ইন্টারে কখনোই কোনো প্যারাগ্রাফে 5 দেয় না বা পাওয়া সম্ভব না। তারপরও ভাই তুমি যদি 3.5 পাও, আলহামদুলিল্লাহ। সো ইংরেজি জিনিসটা হচ্ছে, যারা ম্যাথ দাগাবে না তাদের চাইতে তারা, মানে যাদের ম্যাথ প্রিপারেশন খুবই জঘন্য বা হচ্ছে মেরি টাইপের তোমরা প্রিপারেশন নিছিলা, তো সেই ক্ষেত্রে তুলনা যদি করি, ম্যাথের চাইতে কিন্তু ইংলিশ একটু বেশি মার্ক আসবে। একটু বানা টানা লিখবা, 5 পাবা না, এখানে 3.5 আসবে। এখানে ধরো তোমার আড়াইয়ের মধ্যে যদি তোমার যদি এটা ভালো মতো পড়ে যাও, 2 কিন্তু এসে পড়বে। কত হলো? 3.5 2 5.5। আর এইটা আসলে ডিপেন্ড করেছে তোমার দক্ষতার উপর। সো ওভারঅল বলতে চাচ্ছি যে ইংরেজি আসলে প্রিপারেশন নেওয়ার তেমন কিছু নাই, ইংলিশ পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে তোমার দক্ষতার উপর। এইটা সত্যি কথা, তোমার ইংলিশ দক্ষতার উপরে ডিপেন্ড করতেছে। এটা প্রিপারেশনের জন্য কোনো সাবজেক্ট না। হ্যাঁ, তোমরা অবজেক্টিভটা প্রিপারেশন নিতে পারো, অবজেক্টিভের জন্য বিভিন্ন ধরনের বই আছে, হ্যাঁ, তো তোমরা সেগুলো ফলো করতে পারো। ইংলিশের অনেক ধরনের বই আছে বাজারে, যে কোনোটা ফলো করো। মেডিকেলের বইটাই পড়ো, কোনো সমস্যা নেই, বাট পড়ো, বেশি বেশি করে পড়ো। তো আশা করি তোমরা হচ্ছে এই 12 দিন একটু ভালো মতো পড়বা। তো একটু ভাগ করে দিই তোমাদের দিনগুলা, যে টাইম টেবিলটা কেমন হতে পারে। তো টাইম টেবিল দুইটা আলাদা আলাদাভাবে হবে। একটা হচ্ছে যারা ম্যাথ দাগাবে না, আমি তাদের জন্য হচ্ছে রুটিনটা বানিয়ে দিচ্ছি, যারা ম্যাথ দাগাবে না। তো যারা ম্যাথ দাগাবে না মানে কি, তারা বাংলা অথবা ইংলিশ দাগাবে। সো আমি যে কাজটা করবো, তোমাদের হাতে সময় আছে 12 দিন। তো আজকে হচ্ছে গিয়ে তোমার 17 তারিখ, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের সারা দিনটাকে 11টা ঘন্টায়, মানে 11 ঘন্টা পড়তেই হবে। তুমি কোন টাইমে পড়বা তোমার ব্যাপার, সকালে পড়বা নাকি রাত্রে পড়বা। এই যে 11 আওয়ার, এই 11 আওয়ারটাকে 2টা ভাগে ভাগ করবা। হ্যাঁ, আমি কি বলছি, যারা ম্যাথ দাগাবে না, এটা শুধুমাত্র তাদের জন্য। 2টা ভাগে ভাগ করবা। একটা ভাগে ভাই ফিজিক্স রাখতে হবে, কারণ তোমরা বেশি ঝামেলা পড়বা ফিজিক্সে। তোমরা যারা ম্যাথ দাগাবে না মানে কি, তোমরা মেডিটেভ প্রিপারেশন নেওয়া, তোমাদের বেশি ঝামেলা হবে ফিজিক্সেই। হ্যাঁ, তো ফিজিক্সের জন্য একটা আমি স্লট রাখলাম, আর বাকি স্লটগুলো রাখলাম হচ্ছে কেমিস্ট্রির জন্য এবং বায়োলজির জন্য, এবং তুমি বাকি যেটা দাগাবা। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ইংলিশটা আমি ধরে নিচ্ছি, কারণ ম্যাক্সিমাম তুমি ইংলিশ দাগাবা। তো এইখানে কয় ঘন্টা, 11 ঘন্টার মধ্যে প্রতিদিন ফিজিক্স পড়তে হবে 4 ঘন্টা। ভাই এর নিচে হবে না। তোমরা মোটামুটিভাবে কেমিস্ট্রি পারো, তোমরা মোটামুটিভাবে বায়োলজি পারো, তোমরা মোটামুটিভাবে ইংলিশ পারো, কিন্তু তোমরা তেমন একটা ফিজিক্স পারো না। আমি বলতেছি কাদের উদ্দেশ্যে, যারা হচ্ছে মেডিকেল টাইপের প্রিপারেশন নিছো। সো এই যে পুরো 7 ঘন্টা, এখানে পুরো 7 ঘন্টা তোমরা সময় দিবা। কে কত ঘন্টা সময় দিবা তোমার ইচ্ছা। আশা করি তোমরা বায়োলজি ভালো মতো পারো, কেমিস্ট্রি একটু হলেও পারো, এখন জাস্ট রিটেনটা একটু বেশি করে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আর ইংরেজি তেমন একটা পড়া কিছু নাই, আমি আবারও বলি, ভোকাবুলারিতে একটু বেশি গুরুত্ব দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ইংলিশ অথবা বাংলা যেটা লাগাবা, মানে ওভারঅল তুমি 7 ঘন্টা পড়বা। 7 ঘন্টার মধ্যে হতে পারে যে তোমার কেমিস্ট্রি হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 2.5 ঘন্টা, হ্যাঁ, অথবা 3 ঘন্টা হতে পারে কেমিস্ট্রি। বায়োলজির জন্য হচ্ছে তোমার 2 ঘন্টা, ঠিক আছে, তাহলে কত, 5 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা। মানে মোট কথা ফিজিক্সে বেশি টাইম রাখতেই হবে। তুমি যাই করো না কেন, এখানে যা সাবজেক্ট পড়বা তার চাইতে বেশি তোমাকে ফিজিক্স রাখতেই হবে। তো এভাবে আগাতে থাকো, এবং সর্বশেষ দিনে হচ্ছে তোমরা জাস্ট হচ্ছে একটা রিভিশনের মতো রাখবা, এবং অবশ্যই প্রশ্ন ব্যাংক কিন্তু পড়বা, প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক কিন্তু দেখার চেষ্টা করবা। সর্বশেষ সময় যদি প্রশ্ন ব্যাংক কারেক্ট না করতে পারো, তাহলে তোমরা এপি পাঠশালা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফ অপশনে গিয়ে প্রশ্ন ব্যাংকগুলো পাবা, অথবা প্রশ্ন ব্যাংক নামক আলাদা একটা অপশন আছে। সো আশা করি তোমরা হচ্ছে এই 12 দিন কোপায় লেগে যাও। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় হতাশার কিছু নাই, তোমার ঠিক এই প্রিপারেশনটা কাজে লাগবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে এবং গুচ্ছে। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।